ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর রোডম্যাপের আহ্বান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। গথবাধা রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান বিএনপির। ক্ষমতায় এলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না জনগণকে, বলছে জামাত। এআই অপব্যবহার ও প্রবাসী ভোট নিয়ে নির্বাচনী চ্যালেঞ্জে ইসি। অর্থনীতি চাঙা করতে দ্রুত নির্বাচিত সরকারের তাগিদ সিপিডির। উত্তরের 3 জেলায় বাস চলাচল বন্ধ। মৌলভীবাজারে রেলপথ অবরোধ। সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি খাগড়াছড়িতে। এবং কাল ষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা কারিগররা। মন্দির মণ্ডপে নানা আয়োজন। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। শুরুতেই জানাবো জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের খবর। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব নেতাদের একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪২ মিনিটের ভাষণে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা, গাজায় ইসরায়েলি হামলা সহ বৈশ্বিক নানা বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। of the People's Republic of Bangladesh. আগে নির্বাচন নাকি সংস্কার, এই আলোচনা যখন দেশের রাজনীতির অঙ্গনে তীব্র, তখন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হিসেবে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের সামনে তার ৪২ মিনিটের সেই ভাষণে দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের ৬ শীর্ষ নেতার উপস্থিতি যেন বলছে ঐক্যের বাংলাদেশের কথা। জাতিসংঘ সনদের ৮ দশক পূর্তি। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ডক্টর ইউনূস তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ, আঞ্চলিক আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ সংঘাতের বাস্তবতা। জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে নাগরিক বান্ধব সংস্কার অব্যাহত থাকবে বলেও বিশ্ব মঞ্চকে আশ্বস্ত করেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, যারা আগামীতে নির্বাচিত হবেন তারাই সংস্কার কার্যক্রম মেনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সংকটের গভীরতা তুলে ধরে অর্থ সংকটে আশ্রয় কার্যক্রম ভেঙে পড়ার শঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছে আমাদেরকে। অবিলম্বে নতুন তহবিল জানালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে। দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ ফেরত আনা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গত ১৫ বছরে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই দ্বিরাষ্ট্র সমাধানের একমাত্র পথ। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। জলবায়ু সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এখন হাতছাড়া। তাই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য তিনি জোর আহ্বান জানান। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করতে হবে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। সব শেষে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নয়, বরং একসাথে সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা একদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখার পাশাপাশি তুলে ধরেছেন গত 14 মাসে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা। একই সঙ্গে পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করতে তিনি গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির আহ্বান জানান এই জাতিসংঘর 80তম সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে। পাশাপাশি তিনি তার 3-0 থিওরির যে বিষয়টি সেটি আবারও পুনর্ব্যক্ত করেন তার ভাষণের শেষাংশে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট দেশের রাজনৈতিক দলগুলো। অধিবেশনে উপস্থিত দেশের শীর্ষ নেতারা একদিকে যেমন ভাষণের প্রশংসা করেছেন, তেমনি নির্বাচনী সংস্কার ও পরিবেশ তৈরির দাবিও উঠেছে স্পষ্টভাবে। বিস্তারিত জানাবেন আব্দুল আহাদ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন আয়োজনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে ভাষণটি অত্যন্ত জোরালো ছিল। আমরা উপলব্ধি করছিলাম যে আওয়ামী লীগ যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সে অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, অন্যদিকে অর্থনীতির পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার টেনে তোলা ডিফিকাল্ট হবে। সেই কাজটাই তারা শুরু করছে, সেটাই তিনি আজকে জাতিসংঘে বিশ্ব যে আপনার সংস্থা আছে সেই সংস্থার সামনে তিনি কথাগুলো তুলে ধরেছেন। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি। আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার, যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। আমরা 2 কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে। একই সুর জাতীয় নাগরিক পার্টিরও। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, কেবল নির্বাচন নয়, তার আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে বাস্তব সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরবে না বলেও মত তার। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরও গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এবং এর আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব, এর আগেই বাট প্রশাসনকে নিরপেক্ষ করা সম্ভব। এই 3 দলের এই 3 শীর্ষ নেতা উপস্থিত ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই ঐতিহাসিক মুহূর্তে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের এক ঐক্যবদ্ধ বার্তা। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে হোটেলে ফিরে প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদ সংস্কার সহ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রশ্নে একমত সবাই। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে চলছে নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। সেখানে বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। একজন ওই দল করে, আরেকজন ওই দল করে, আরেকজন ওই দল করে, এরকম হয়। আমাদের সমাজটা এরকম। আমাদের সমাজটা কিন্তু খুব হোমোজেনাস সোসাইটি, এবং পরিচয় থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আপনার কাছে আসবে। এটা স্বাভাবিক যে আমার ভাই আছে ইলেকশন কমিশনে চাকরি করে, একটু যাই। হয়তো দেখবেন যে আপনার একই রাজনৈতিক দলের সমর্থক না, একই রাজনৈতিক ধারণা পোষণ করেন না, হয়তো আসুক, আমরা কোনো আপত্তি করি না। কিন্তু আমরা যখন ফাউন্ডেশন কোর্স করি সিভিল সার্ভিসে, তখন প্রফেসর রৌনক জাহান একটা কথা বলেছিলেন, আমার এটা মনে গেঁথে আছে একদম এটা, এবং আমি সেটা সেইভাবেই দেখি সবসময়, সেভাবেই আমি প্র্যাকটিস করেছি আজ আমার এই চাকরি জীবনে। উনি বলে, রৌনক জাহান রহমান সুলাম সাহেবের বিশেষ, উনি বলছিলেন, a civil servant is a political person. He must be political. শিক্ষিত লোক তো ভোট তো দিবেন, কোনো একটা মার্কাতে ভোট দিবেন আপনি, he must be political, but he or she should be non-partisan. আপনি কোনো দল করতে পারবেন না, কিন্তু ভোটটা একজনকে দিবেন আপনি। সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কোনো কেউ কাজ করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আপনারা তো আজকে তো ওয়াদা করলেনই যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না, সেই ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন। দেখেন, আমরা অনেকগুলো নতুন উদ্যোগ এটা নিয়েছি, পার্টিকুলারলি এই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে আমরা এক্সপার্টিয়েট ভোটারদের যে একটা উদ্যোগ যে নিয়েছি, অনেক পত্র পত্রিকায় লেখালেখি দেখছি। দেখেন, একটা বিল্ডিং যখন আপনি শুরু করবেন, ফাউন্ডেশনটা দিতে হবে। ফাউন্ডেশন ইজ অলওয়েজ ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি। ফাউন্ডেশন ইনভেস্টমেন্ট বেশি করতে হয়। যখন ফাউন্ডেশনটা হয়ে দেখবেন যে একটা বিল্ডিংয়ের 1/3 or half of the expenditure is in the foundation. উপরে তলাগুলো দেখবেন যে ফটাফট উঠে গেছে, অনেক কম খরচে উঠে গেছে। আমরা ফাউন্ডেশনটা দিচ্ছি, এখানে এক্সপেন্ডিচার ইনভলভ হবে, এনার্জি ইনভলভ হবে, আমাদের এফার্টস ইনভলভ হবে, এবং এটার বেনিফিট কিন্তু চলতে থাকবে ফিউচারে, ভবিষ্যতে। একবার তো শুরু হলো, এটা কিন্তু চলতে থাকবে ভবিষ্যতে। সুতরাং ফাউন্ডেশন এটা নিয়ে যারা রিপোর্ট করবেন একটু চিন্তা ভাবনা করে, আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাদের এই প্রজেক্টটা যাতে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেইভাবে আপনারা একটু রিপোর্টিংটা করবেন। আমি তো রিসেন্টলি কানাডা গিয়েছিলাম, আমি দেখেছি মানুষের মধ্যে সেই উদ্দীপনা। আমাকে দেখে তারা তো বিশ্বাস করেছে যে না, এবার বোধহয় আমরা ভোট দিতে পারবো। যখন আমি বললাম যে ভাই, আমি তো আপনাদের ঘরের দরজায় এসেছি, আমি তো আপনাদের কাছে এসেছি সিভিল ইলেকশন কমিশনার হিসেবে। ইসি সচিবালয়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার, সরাসরি ছিলাম সেখানে। এর আগে একই অনুষ্ঠানে কথা বলেন নির্বাচন কমিশনাররা। সেখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী জাতীয় নির্বাচন অন্যান্য যে কোনো জাতীয় নির্বাচনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী 31শে অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর হবে তারাও এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, আবারও জানান ইসি সানাউল্লাহ। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটার নিবন্ধন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবার নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সেই দায়িত্ব আপনি নেবেন, এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়প্রাপ্ত হবেন তাদের সবাইকে আগামী নির্বাচনের ভোটার তালিকায় আমরা সংযুক্ত করব। ভালো ইনফরমেশন দিয়েই খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর খারাপ ইনফরমেশন সোর্সকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আনফর্চুনেটলি মোর দ্যান 50% সোর্সেস আর নট ট্রেসেবল, এদেরকে ট্রেস করা যায় না।
গদবাঁধা রাজনীতি আর চলবে না, বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের মনোজগতে বড় পরিবর্তন এসেছে, সেগুলো ধারণ করে রাজনীতি করতে হবে, রাজনীতিতে ভিশন থাকতে হবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে শুধু রাজনীতিই নয়, অর্থনীতি ও খেলাধুলাকে গণতন্ত্রায়ন করতে হবে। এ সময় বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এবং তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে। এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। সম্মেলন স্থলে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, সম্মেলনের প্রস্তুতি কেমন দেখছেন এবং কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন সেখানে? দীর্ঘ 16 বছর পর আসলে যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যে সম্মেলনটি, এটি আসলে দীর্ঘ আকাঙ্ক্ষিত একটি সম্মেলন। কারণ হচ্ছে দীর্ঘ 16 বছরে এর মধ্যে কোনো সম্মেলন করেনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। সবচেয়ে সম্মেলন হয়েছিল 2009 সালে। এতে করে যে তৃণমূলের যে নেতৃত্বে উঠে আসার একটা ধারাবাহিকতা, সেটি কিন্তু নষ্ট হয়েছে। তবে এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে ভূমিকা রাখবে, এটি তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে সেটি আসলে সেই সহযোগিতা পাবেন দল, এটাই বলছেন নেতাকর্মীরা। আমরা আসলে দেখেছি যে সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি লক্ষ্য করা গেছে। ঠিক সকাল 10টার পর থেকে কিন্তু একে করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। একই সঙ্গে যে 1414 জন কাউন্সিল, তারাও ইতিমধ্যে কিন্তু সম্মেলনে এসে হাজির হয়েছেন। এই সম্মেলনের আজকের যে সম্মেলন, এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারা কিন্তু উদ্বোধন করার কথা রয়েছে। সালাউদ্দিন আহমেদ যে সম্মেলনটি, সেটি উদ্বোধন করবেন বিকেল 3টার মধ্যে। এরপরে কিন্তু আসলে সম্মেলনের যে মূল আয়োজন, সেটি শুরু হবে। এই কুমিল্লার যে সম্মেলন, এর আগে কিন্তু কুমিল্লার এই যে জেলার 10টি উপজেলা এবং 4টি পৌরসভার যে সম্মেলন, সেটি কিন্তু শেষ করা হয়েছে। এই কাউন্সিলে ইতিমধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের যে পদ, সেটি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু শেষ করা হয়েছে। বাকিগুলো কাউন্সিল মাধ্যমে শেষ করা হতো। এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। জামায়াত ক্ষমতা এলে কোনো দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবির বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের আমির বলেন, আগামী 5 বছরে দেশে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা যাবে। আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা বিশ্বাস করি
5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের একটি কলেজের বিতর্ক উৎসবে একথা বলেন তিনি। নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করব এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি। আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো, তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে। জাতীয় সংসদের নিম্নকক্ষে পিআর বাস্তবসম্মত নয়, উচ্চকক্ষে পিআর হতে হলে বলে দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে সংস্কার ও নির্বাচন পরিপ্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে অংশ নিয়ে দাবি করেন 14-18 সালের নির্বাচন গোয়েন্দা সংস্থায় করিয়েছে আওয়ামী লীগ। নিম্নকক্ষে পিআর বাস্তবসম্মত না এবং উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হতে পারে। আমাদের দল যখন 21 সালে আমরা গঠন করি তখন আমরা এটি বলেছিলাম যে উচ্চকক্ষে পিআর থাকতে হবে, নিম্নকক্ষে পিআর বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না। গোয়েন্দা সংস্থার পরিবর্তন না করে, পুলিশের সংস্কার না করে, এই আমলাদেরকে সংস্কার না করে আপনি কি নির্বাচন করতে চান আমি জানি না। বর্তমান যে প্রশাসনিক কাঠামো রয়েছে, এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়। অর্থনীতি চাঙ্গা করতে চাইলে দ্রুত নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করার তাগিদ দিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর বিএফডিসিতে ব্যাংকিং খাত নিয়ে চেয়ার সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থার মধ্যে অর্থনীতি এগোবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত বাড়বে অর্থনীতির জন্য তা খারাপ হবে। এই ধরনের অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে। এবং অর্থনীতিকে আমরা যদি আগের খুব দ্রুত অর্থনীতির বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে চাই এবং অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে নতুন ট্রেন চালু ও বন্ধ স্টেশন চালু সহ 8 দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেন আন্দোলনকারীরা। অন্যদিকে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে চলছে যুগ্ম ছাত্র জনতার অবরোধ। আর মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। প্রতিবেদনে বিস্তারিত। নতুন ট্রেন চালু ও বন্ধ থাকা স্টেশন চালুর দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে অবস্থান কর্মসূচি স্থানীয়দের। কুলাউড়ায় আখাউড়া সিলেট রুটের লাইন সংস্কার, নতুন ট্রেন সংযোজন, বন্ধ লোকাল ট্রেন চালু ও স্টেশন চালু সহ 8 দাবিতে ট্রেন বন্ধ করে আন্দোলন শুরু করে স্থানীয়রা। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িক স্থগিত করা হয় কর্মসূচি। দাবি আদায় না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আগামী 15 দিনের মধ্যে এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে বসে কিভাবে বিষয়টা নিষ্পত্তি করা যায় ওনারা এই উদ্যোগ গ্রহণ করবেন। এদিকে বেতন বাড়ানোর ইস্যুতে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মালিক পক্ষ জানায়, বর্তমানে রাজশাহী থেকে ঢাকাগামী প্রতি ট্রিপে চালক পায় 1250 টাকা, সুপারভাইজার প্রায় 500 টাকা এবং চালকের সহকারী পায় 400 টাকা। তবে সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের যৌথ সভায় সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে বাড়ানো হয় বেতনের পরিমাণ, যা কার্যকর হওয়ার কথা ছিল শুক্রবার থেকে। কিন্তু তার আগে বৃহস্পতিবার রাতে মালিক পক্ষ বাড়তি বেতন দিতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। মালিক এবং শ্রমিক তারা যে দণ্ডটা করছে, কিসের জন্য দণ্ড করছে, তারা উভয় পক্ষে বসে একটা মীমাংসা করেনি। এটা সম্পূর্ণ দায়িত্ব মালিক পক্ষের। তাছাড়া আমরা সাধারণ জনগণ, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কালকে ট্রেনের জন্য অনেক দৌড়াদৌড়ি করে টিকিট পাই নাই, এখন আজকে আসলাম,
আজকেও দেখছি ওনারা এখন বন্ধ। বাজার দ্রব্যমূল্য যেভাবে চলে হু হু করে বাড়তে থাকে, কিন্তু আমাদের যে মূল্যটা দেয় কর্ম করে সেটা তো আমাদের সংসার চলে না। আমরা এই সামান্য একটা ব্যাপার এটা নিয়ে আমরা বসে ঠিক করে দেবো, যেহেতু বড় একটা সমস্যা আমরা সমাধান করে আসলাম। এদিকে পাহাড়ি নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জেলা সদরের চেঙ্গি ব্রিজ, চেঙ্গি স্কয়ার, মহাজনপাড়া সহ অভ্যন্তরীণ ও আঞ্চলিক মহাসড়কে পিকেটিং এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক আটকে রাখে অবরোধকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকা খাগড়াছড়ি রুটে বাস চলাচল। এদিকে মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে প্রায় 3 ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শামিমা শাম্মী, এখন। 100 টাকার ইনজেকশন 1300 টাকায় কেনার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এই একটি উপকরণ দিয়েই প্রায় 48 লাখ টাকা লোপাটের অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। তবে দামের গরমিলকে ছাপার ভুল দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসপাতালের পরিচালক। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 24 কোটি টাকার কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী ইনজেকশনের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখিয়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা। অনুসন্ধানে জানা যায় বাজারে 101 টাকা মূল্যের ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়াম সরকারি নথিতে দেখানো হয়েছে 1299 টাকা। শুধু এই একটি আইটেম দিয়েই লোপাট হয়েছে প্রায় 48 লাখ টাকা। এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত 9 লাখ অ্যারোভাস্টাটিন ট্যাবলেট কেনা হয়েছে, যা শেষ করতে হাসপাতালের সময় লাগবে অন্তত 20 বছর। সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার দাবি করেন 24 কোটি টাকার অনিয়মের মধ্যে 2.5 কোটি টাকার ভাগাভাগি হয়েছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম হাসান মাসুম সহ কয়েকজনের মধ্যে। এ সময় সভায় উপস্থিত ছিলেন ডাক্তার এম হাসান মাসুম। অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি জনগণের কথাকে বলবো, উনি ইন্ডিভিজুয়াল ডাক্তারদেরকে ডাকছে, ডাক্তার বলতেছে আরিফকে আমি বের করেছি রাজনীতি থেকে। আপনি আমাকে বের করাকে রাজনীতি আসতে বড় নীতিবাদ আপনি, আমি যদি দুর্নীতিবাদ হই আপনাদের দুর্নীতিবাদের বক্সাদা, আমি বলে দিতে চাই আপনার দুর্নীতিবাদের গপ্পাদা। আমি আবারও বলছি, আল্লাহর নাম নিয়ে বলছি, এই ধরনের কোন কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না। আমি চাই কেন্দ্রীয় ড্যাব এটা তদন্ত করুক, সেই তদন্তের মাধ্যমে এবং কমিশন তদন্ত করুক, তদন্তের মাধ্যমে অবশ্যই সত্য উন্মোচিত হবে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগের সঙ্গে ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের কোনো সম্পর্ক নেই এবং এ ঘটনায় তারা বিব্রত বলে দাবি করেন এই চিকিৎসক নেতা। এই জিনিসটাতে তো ড্যাবের, যেহেতু আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করি, আমাদের জন্য তো এটা বিব্রতকর অবস্থা। অবশ্যই একটা তদন্ত কমিটি হয়ে এর সুষ্ঠু বিচার করবে। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রশাসনের তারাও যাতে এই ব্যাপারটা নিয়ে উচ্চপক্ষের তদন্ত করে তদন্ত রিপোর্টটাকে জানে, তাইলে আমরা জাতীয়তাবাদের আদর্শের যে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে কুমিল্লা মেডিকেল কলেজের, তারা সবাই আশ্বস্ত হতে পারবে যে এই কেলেঙ্কারিতে কারা কারা জড়িত। অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালকের দাবি, ইনজেকশনের দামে গরমিল, আসলে প্রিন্টিং ভুল। আমাদের এমএসএ সামগ্রী কেনার সময় একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল, থায়োপেন্টাল সোডিয়াম, ওটা 101 টাকা 60 পয়সা দাম, সেখানে এটা কীভাবে যেন 1299 টাকা চলে গেছে। তো ওই হিসাবে আসছে, পরে ভুলটা আমাদের চোখে ধরার পরে আমরা ভুল সংশোধন করে একই স্মারকে প্রতিস্থাপিত করে 101 টাকা 60 পয়সা হিসাবে আমরা 4000 পিস থায়োপেন্টাল সোডিয়াম কিনছি।
এরই মধ্যে রাজধানীর পল্লবী এলাকার মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনায় অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। 500 শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় 3500 রোগী চিকিৎসা নেন, আর ভর্তি থাকেন গড়ে 1200-র মতো রোগী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। পঞ্চমীর শুভ লগ্নের মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার বোধন, আর কাল থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। দেবীকে সাজিয়ে তুলতে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আছেন প্রতিমা শিল্পীরা, আর পূজা উপলক্ষে ভিড় বেড়েছে মিষ্টির দোকানগুলোতে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ঢাকের শব্দ মনে করিয়ে দেয় মা আসছে। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন হাতিতে, যা সকলের জন্য বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি। ময়মনসিংহে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগর ও মণ্ডপ সংশ্লিষ্টরা। প্রতিমার গায়ে রং তুলির আঁচড় আর নতুন কাপড় জড়ানোর কাজ প্রায় শেষ। কারখানা থেকে প্রতিমা নেওয়া হচ্ছে মণ্ডপে মণ্ডপে। মন্দির মণ্ডপ সহ ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি। জেলায় এবছর 781টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজার আয়োজন। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপনে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই দুর্গাপূজায় আমাদের সবথেকে বড় অনুষ্ঠান, তো এক্সাইটমেন্ট অনেক বেশি। সবার মনের মাঝে এখন আনন্দ বিরাজমান, সবাই আনন্দে আছেন। 27 তারিখ পর্যন্ত 4 জনের ডিউটি করতেছি, দায়িত্বরত পালন করতেছি। আবার 27 তারিখ থেকে আরও 4 জন যোগ হবে, মোট 8 জন। আমরা বিসর্জনের আগ পর্যন্ত আমরা ডিউটি চালিয়ে যাব সার্বিক নিরাপত্তা দিয়ে। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদিতে বসেছে 400 বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। পঞ্চমী থেকে ষষ্ঠী পর্যন্ত চলে এই হাট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ঢাকি ও বাদ্যযন্ত্রবাদকরা। গত বছরের চেয়ে এবারে পূজা মণ্ডপের সংখ্যা বাড়ায় ঢাকিরা বেশ ভালো দাম পাচ্ছেন। 8 জনে গেছিলাম আমরা 70,000 টাকা। এবার মনে হয় আল্লাহর রহমতে এবার একটু চাহিদাটা বেশি। আর ঢাকির সংখ্যা এবছর একটু কম, কিন্তু আজকে ক্রেতার সংখ্যা একটু বেশি আছে। এদিকে বগুড়ায় চলছে পূজার উপকরণ কেনাকাটা। নারিকেল, নাড়ু, মুড়ি, মোয়া ও দই মিষ্টির দোকানে বেড়েছে ভিড়। তবে ক্রেতারা জানান গত বছরের চেয়ে এবারে জিনিসের দাম বেশি। নারকেলের দাম 140 টাকা আর 130 টাকা, সব জিনিসেরই দাম বেশি এই তুলনায়। এবারে ভক্তদের আশা মা সকলের মনের আশা পূরণ করবে, আর দেশের জন্য বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি। অতসী কর্মকার, এখন। অর্থনৈতিক সম্ভাবনাই পর্যটনের একমাত্র লক্ষ্য নয়, নিরাপত্তা আর আনন্দকে এই মূল লক্ষ্য হিসেবে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে জাতীয় পর্যটন কর্পোরেশনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, পর্যটন মহাপরিকল্পনায় নিরাপদ ও আনন্দময় ভ্রমণ নিশ্চিত করতে সরকার অংশীজনদের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে ভ্রমণকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে পরিবেশগত ভারসাম্য রক্ষার দিকে নজর দেওয়ার তাগিদ দেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহিন সুলতানা। চলো ঘুরতে যাই, এই জিনিসটাকে আমরা কতটুকু সহজ করতে পারি, কতটুকু আনন্দময় করতে পারি, কতটুকু নিরাপদ করতে পারি, সেই উদ্দেশ্যে সকলে এখানে যারা অংশীজনরা আজ এসেছেন, আমরাও তাদের সাথে আরো বেশি আলোচনা করব, ন্যায় ভিত্তিক করতে পারি, এটাও খুবই ইম্পর্টেন্ট। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মারা গেছেন। সকাল 10টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ফায়ার সার্ভিসের 4 কর্মী সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরের পর জানাজা শেষে গ্রামের বাড়ি শেরপুরের নকলায় জান্নাতুল নাইমের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত হয়। গত 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা সুপার মার্কেটের পাশের ফেমাস কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে 4 জন গুরুতর দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে ফায়ার ফাইটার শামীম আহমেদ গত 23 সেপ্টেম্বর ও নুরুল হুদা 24 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর 26 সেপ্টেম্বর স্থানীয় এক দোকান কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশে দাবি করে পুশিন করা 6 ভারতীয়কে ফেরত নেয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার এ রায় ঘোষণা করে দেশটির আদালত। চলতি বছরের শুরুতে জোর করে বাংলাদেশে পাঠানো হয় 6 ভারতীয়কে। তাদের মধ্যে রয়েছেন সন্তান সম্ভবা নারী সোনালী খাতুন। সোনালী ও তার পরিবার প্রায় 2 দশক ধরে গৃহপরিচারিকার কাজ করতেন। গত জুনে রোহিণী থেকে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরে তাদের অবৈধ অভিবাসী সন্দেহে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এই ঘটনার পর মামলায় গেল শুক্রবার রায় দেয় কলকাতা আদালত। সেখানে তাদের পুশিনকে অবৈধ ঘোষণা করে 4 সপ্তাহের মধ্যে তাদের পশ্চিমবঙ্গে ফেরানোর আদেশ দেওয়া হয়। এই রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলা আন্দোলন থামাতে অঞ্চল জুড়ে কারফিউ জারি রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। এই বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে পরিবেশ সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াংচুককে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ এনেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাতিল করা হয়েছে তার সংগঠন স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের FCR এর রেজিস্ট্রেশন। সুপার টাইফুন রাগাসার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ঘূর্ণিঝড় বুয়ালোয়ের কবলে ফিলিপিন্স। দেশটির বিভিন্ন শহরে ঝড়ের কারণে এখন পর্যন্ত প্রাণ গেছে 10 জনের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ফিলিপিন্সে আঘাত হানে ঘূর্ণিঝড় বুয়ালয়। এর প্রভাবে ভারী বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে বহু এলাকা, বিধ্বস্ত হয়েছে বসতবাড়ি, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। উপকূলবর্তী এলাকা থেকে আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে 4 লাখের বেশি বাসিন্দাকে। ঘরবাড়ি ভেঙে অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। রাজধানী ম্যানিলা ছাড়াও বেশ কয়েকটি শহরে বন্ধ আছে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। মাত্র কয়েকদিন আগে সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে প্রাণ যায় অন্তত 14 জনের, আর 17 জনের মৃত্যু হয় তাইওয়ানে। খেলার খবর। গত আসরে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরে সাফ জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এবার যেন তার শোধ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের তরুণরা। কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আরও জানাচ্ছেন রেজাউল করিম। আগের আসরটিতে ভুটান থেকে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে সেবার 2-0 গোলে হেরে সাফ জয়ের সুযোগ হাতছাড়া হয় লাল সবুজ প্রতিনিধিদের। এবার সেই ভারতকে হারিয়েই সাফ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে 3 জয় ও সেমিফাইনালে নেপালকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে এসেছে ভারত। শক্তিমত্তায় তাই দলটিকে এগিয়ে রেখেছেন বাংলাদেশ দলের কোচ। তবে ভারতকে হারানো অসম্ভব নয়, এমনটাও আশা ব্যক্ত করেছেন গোলাম রাব্বানী ছোটন। খেলার জন্য আমাদের ছেলেরা এক্সাইটেড এবং মোটিভেটেড। তারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগও আছে। কোচের সাথে সুর মিলিয়ে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবর মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্যই আমরা কালকে মাঠে নামবো। সবকটি ম্যাচ জয় নিয়ে ফাইনালে আসা ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর। আসরটির হিসাবেও এগিয়ে থাকবে দলটি। 10 বার অংশ নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। অন্যদিকে ভারতের সমান সংখ্যকবার অংশ নিয়ে 2 বার শিরোপা ঘরে তুলতে পেরেছে বাংলাদেশ। এবারের আসরে ভারতের মতো বাংলাদেশও হারেনি কোনো ম্যাচ। গ্রুপ এতে একটি দল কম থাকায় দলটির তুলনায় 1 ম্যাচ কম খেলেছে লাল সবুজরা। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে 2-0 গোলে। অপ্রতিরোধ্য এই যাত্রায় ফাইনাল ম্যাচে বাংলাদেশকেও রাখবে চনমনে। বাংলাদেশের ফুটবলাররা ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচকে ঘিরে নেই কোনো ইনজুরির শঙ্কা। তবে ফাইনালের আগের 24 ঘন্টা থেকে কলম্বোতে বৃষ্টির মাত্রা বেড়েছে, তাই ম্যাচ ছাপিয়ে বৃষ্টি হতে পারে আলোচনার মূল বিষয়। রেজাউল করিম, এখন। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর রোডম্যাপের আহ্বান।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। পিয়ারে ঐকমত্য না হলে চ্যাপ্টার ক্লোজের হুঁশিয়ারি আমির খসরুর। ক্ষমতায় এলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না জনগণকে, বলছে জামাত। এআই অপব্যবহার ও প্রবাসী ভোট নিয়ে নির্বাচনী চ্যালেঞ্জে ইসি। অর্থনীতি চাঙা করতে দ্রুত নির্বাচিত সরকারের তাগিদ সিপিডির। উত্তরের 3 জেলায় বাস চলাচল বন্ধ। মৌলভীবাজারের রেলপথ অবরোধ, সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি খাগড়াছড়িতে। এবং কাল ষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা কারিগররা। মন্দির মণ্ডপে নানা আয়োজন। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।